স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মুক্তার কথায় অস্থির উত্তেজনা দেখালো আরিফের মাঝে। আরিফ অধৈর্যের ন্যায় মুক্তাকে বলল, কাউকে কিচ্ছু এখন বলতে যাবি না। আপাতত তোর শ্বশুরবাড়ির পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর আমি বাড়িতে কথা বলবো। 2 দিন পর আমি বাড়িতে যাব, তখন আব্বা আর চাচার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। নেহাল আঙ্কেলের কল এসেছিল আমার কাছে একটু আগে। তিনি আমাদের বাড়িতে যেতে চাইছেন আব্বার সাথে কথা বলতে। আমি ওনার কাছ থেকে 1 সপ্তাহ সময় চেয়েছি বাড়িতে সবাইকে বোঝানোর জন্য। তাই আমার বাড়িতে যাওয়ার আগে তুই কাউকে ফোন দিয়ে কিচ্ছু বলবি না প্লিজ। আব্বা হার্টের রোগী, চাচা মাথা গরম মানুষ, দেখা যাবে বাড়িতে তাণ্ডব বয়ে গেছে। তুই আমার কথাটা রাখ মুক্তা, আপাতত কাউকে ফোন দিয়ে কিচ্ছু বলিস না। আমাকে 2 দিন সময় দে, আমি ঠান্ডা মাথায় সবাইকে বোঝানোর চেষ্টা করব। ভরসা রাখ। আরিফের কথায় মুক্তা রেগে মেগে কল কাটতে কাটতে বলল, আমি পারবো না। আমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দিব। কথাটা বলেই মুক্তা কল কেটে দিয়ে হাতের ফোনটা ছুঁড়ে মারলো দূরে। রাগে জেদে দুহাতে মুখ ঢেকে আবারও কাঁদতে বসলো। তখন রাগে আরিফকে হুমকি দিয়ে বলেও মুক্তা বাড়িতে কল দিল না, কারণ সে জানে এই মুহূর্তে কল দিলে হিতে বিপরীতে চলে যাবে পরিস্থিতি। মুক্তা যেমন মায়ের এই বিয়ে মানে না, তেমনি ওদের পরিবারের কেউ মানবে না। এই সম্পূর্ণ সময়টাতে ফাহাদ ছিল নীরব দর্শক। একদিকে বউ ও তার শ্বশুরবাড়ির মানুষ, অন্যদিকে নিজের পরিবার। ফাহাদ গুড বয় হওয়াতে রিধের মতো নিজের বউয়ের পক্ষ টেনে কথা বলতে পারছে না, আর না অন্যায়কে অন্যায় বলতে পারছে, শুধু চুপচাপ দেখা ছাড়া। সেজন্য হয়তো আরিফ বারবার মুক্তাকে বুঝাতে চাইছিল ফাহাদ রিদ খান নয় যে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের বউয়ের সম্মান বাঁচাবে। অন্যায় না থাকা সত্ত্বেও সবাই খুব সহজে ফাহাদের বউয়ের দিকে আঙুল তুলতে পারবে, কিন্তু অপরাধী হয়েও কেউ রিদ খানের বউয়ের দিকে আঙুল তুলতে পারবে না। সেজন্য রিদ খানের বউ রিদের কাছেই হেফাজত, আর ফাহাদ বউ চলে যাক ভাইয়ের কাছে। অতি সূক্ষ্মভাবে বিষয়টা ভেবে ফাহাদ মন্ত হয়ে বসে রইল মুক্তার পাশে। আসলেই ফাহাদ ছোট থেকে ভদ্র, বাবা মার নেওয়াটা আর ভালো ছেলে, সেজন্য কখনো ন্যায় থাকার পরও বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে পারে না, যেমন এইবারও পারেনি। আসলে মানুষ ঠিক বলে, পরিবারের বেয়াদব অভদ্র ছেলেদের বউরা সব সময় সম্মানে থাকে, ভালো থাকে। তাদের দিকে কেউ সহজে আঙুল তুলতে পারে না স্বামীর ভয়। কিন্তু দিন শেষে অশিক্ষিত ভদ্র ভালো খেতাব পাওয়া পুরুষদের বউরাই থাকে। সকাল গড়িয়ে দুপুর হলো, মায়াকে নিয়ে ঘরবন্দি হয়ে বসে জুই। অতিরিক্ত কান্নার ফলে দু চোখ মুখ ফুলে একাকার। জুই মায়ের পাশে অপরাধীর ন্যায় সান্ত্বনা দেওয়ার মতন ভাষা এই মুহূর্তে জুইয়ের কাছেও নেই। এমন পরিস্থিতিতে পড়বে সেটা আগে থেকেই জানতো, কিন্তু তারপরেও ভয় আছে জুই। সকালের ঘটনার পর মুক্তাকে কোথাও দেখা যায়নি, এমনকি খান বাড়ির কাউকে দেখা যায়নি ওদের কক্ষের আশেপাশে। তবে জুয়ের হাতের ফোনটায় কিছুক্ষণ পর পর রাদিফ আসিফের কল আসছে বারবার। মায়ার খোঁজ নিচ্ছে তারা। এর মাঝে দুবার আয়নেরও কল এসেছে জুয়ের ফোনে। মায়ার পাশাপাশি জুয়ের খবরও নিচ্ছে সে। এতে জুই ভীষণ খুশি। যাক, অবশেষে আয়নের সঙ্গে অল্প ফোন আলাপ হয়েছে, এটাই অনেক। জুই আয়নের বিষয়ে ভীষণ অনুতপ্ত। অন্তত আয়ন যদি এবার জুইকে ক্ষমা করে, এটাই অনেক। মায়া কান্না করতে করতে একটা সময় জুইয়ের কোলে মাথা এলিয়ে ঘুমিয়ে। জুই তখন হাতের ফোনটা পাশে রেখে অনেকটা সময় নিয়ে মায়ার মাথায় হাত বোলাচ্ছিল। হঠাৎ ফোনের ভাইব্রেট শব্দে পাশে তাকাতে দেখল ফোনের স্ক্রিনে আয়নের নামটা ভাসছে। আনন্দিত মনে তাড়াহুড়োয় আয়নের কলটি রিসিভ করে কানে দিতেই সালাম দিল জুই। আসসালামু আলাইকুম। আয়ন রয়ে শোয়ে সালামের উত্তর দিয়ে সরাসরি মায়ার কথা জানতে চেয়ে বলল, মায়া কই? জুই উত্তর দিয়ে বলল, পাশেই কাঁদতে কাঁদতে মাত্র ঘুমিয়েছে। আয়ন স্বাভাবিকের ন্যায় পুনরায় জানতে চাইল, আপনাদের কেউ কিছু বলেছে জুই? না। মায়া খেয়েছে কিছু? না। আপনি? না। কেউ খাবার দিয়ে যায়নি আপনাদের? না। আয়ন চুপ করে গেল ইতস্ততায়। কেউ যে ওদের দুপুরের খাবার দিয়ে যাবে না
এমনটা ভাবেনি আয়ন। সবাই না হোক, অন্তত হিনা খান এমন নয় যে বাড়ির অতিথিদের না খাইয়ে রাখবে। অথচ আয়নের ধারণাতেই ছিল না খান বাড়িতে রান্নাই হয়নি তখনও, আর না কেউ খেয়েছে। সবাই শশীকে নিয়েই ব্যস্ত। অস্থির উত্তেজনায় দুর্বল মানসিকতার জন্য জ্ঞান হারিয়ে বেডে শুয়ে শশী, যার জন্য হিনা খান কক্ষ থেকে বের হয়ে মায়াদের খোঁজ নিতে পারেননি তিনি। এর মাঝে খান বাড়ির পারিবারিক ডক্টর এসে শশীর চেক আপও করে গেছেন একবার। শশীকে রেস্ট নিতে বলে তিনিও বেরিয়ে গেছেন, এই বলে যেন শশীকে মানসিক চাপ থেকে দূরে রাখেন সবাই। শশীকে ঘুমে দেখে আশ্বস্ত হয়ে সবাই এসে বসলো বাড়ির ড্রয়িং রুমে। তোড় ঝোড় চালিয়ে হিনা খান ছুটল বাড়ির সদস্যদের জন্য দুপুরের খাবারের আয়োজন করতে। সময় তখন 12টা পার হয়ে 1টার ঘরে। অসময়ে ফোন আসলো আয়নের জুঁইয়ের ফোনে। আয়ন জুঁই দুজনেই জানে না নিচে কি হচ্ছে। আয়ন খানিকটা সময় চুপ থেকে জুঁইকে ডাকলো ঠান্ডা স্বরে। আয়নের শান্ত কণ্ঠ জুঁইকে অশান্ত করলো। বুকের ভিতর এক মুহূর্তের জন্য তোলপাড় শুরু হলো আয়নের ভেজা লহময় স্বরে। জুঁই টিপ টিপ বুকে ছোট করে উত্তর দিল মিহি স্বরে, হুম। আমি কিছু চাইলে সেটা আপনি আমাকে দিবেন? আয়ন কিছু চাইবে আর জুঁই তা দিবে না, সেটা কখনো হবার নয়। জুঁইয়ের সাধ্যের ভিতর থাকলে অবশ্যই দেবে সে। আয়নের কথার যথাযথ অর্থ না বুঝে জুঁই তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলল, অবশ্যই দিব। কি চাই আপনার বলুন। জুঁইয়ের তাড়াহুড়ো বাচ্চামিতে আয়ন স্নিগ্ধতায় হাসল। আয়নের চাইতে দেরি, অথচ জুঁইয়ের রাজি হতে দেরি হলো না। কিন্তু আয়ন জানে যখন সত্যি সত্যি জুঁইয়ের থেকে কিছু চাইবে তখন এই জুঁই সভা রাখে আয়নকে ফিরিয়ে দেবে। আয়নের হাসির শব্দ জুঁইয়ের কানে বাজালো। মুহূর্তে ভালো লাগা ছেয়ে গেল মনের ভিতর। কতদিন পর জুঁই আয়নের হাসি শুনতে পেল। এই হাসি যেন জুঁইয়ের চিরচেনা, অতি পরিচিত। বেখেয়ালি জুঁইয়ের ধ্যান ভাঙতে আয়ন আবার বলল, এখন রাজি হচ্ছেন, পরে আবার পোল্ট্রি নেবেন না তো জুঁই? আমার কিন্তু আপনার থেকে দরকারি কিছু চাই। জুঁই স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলল, অবশ্যই দিব। পোল্ট্রি নেওয়া আমার স্বভাবে নেই। আয়ন জুঁইকে খোঁচা মেরে বলল, আপনার স্বভাব সম্পর্কে আমি অবগত জুঁই। আপনি পোল্ট্রি না, শুধু অস্বীকার করেন, সত্যকে মিথ্যা বানান, ব্যাস এইটুকুই। আয়নের কথায় জুঁই চুপ করে গেল মন খারাপে। জুঁই বুঝতে পারছে আয়ন পূর্ব কথার রেশ ধরেই এখন জুঁইকে খোঁচা মারছে। অপরাধী জুঁই তাও সয়ে নিল। সে অপরাধী, আয়নের সাথে সম্পর্কটা সে অস্বীকার করেছিল, এজন্য এখন এই এতটুকু খোঁচা তো জুঁই সহ্য করতেই পারে, তাই না? আয়ন জুঁইয়ের মন খারাপের যুক্তিটা বুঝতে পেরে সিরিয়াস গলায় বলল, আমার সাথে কাল দেখা করবেন জুঁই? জুঁই মন খারাপের আয়নের কথা শুধিয়ে বলল, আচ্ছা, কিন্তু কাল কেন? আপনি চাইলে এখনই দেখা করতে পারেন। আমি তো আপনার নানু বাড়িতেই আছি। তা আছেন হয়তো, কিন্তু আমি খান বাড়িতে ফিরতে ফিরতে আপনি হয়তো থাকবেন না জুঁই। একটু পর আসিফ আসবে আপনাকে নিয়ে যেতে, তাই কাল আমি মুরাদপুরে আসবো আপনার সাথে দেখা করতে। আয়নের কথায় জুঁই খানিকটা অধৈর্যের ন্যায় শুধিয়ে বলল, আমি একা যাব? মায়া যাবেন আমার সাথে? ও কোথায় থাকবে? এখানে? হৃদের বউ হৃদ জানে সে কোথায় রাখবে। আপনারা তো চিন্তা না করলেও চলবে। আপনার তো জামাই নেই, সেজন্য আমি আপনার হয়ে তদারকি করছি। আপনার যখন ব্যক্তিগত মানুষ চলে আসবে তখন আমিও না হয় দূরে চলে গেলাম। আয়নের কথায় জুঁই বেশ কষ্ট পেল। মুখ ফুটে বলতে পারল না, আপনি তো আমার ব্যক্তিগত মানুষ ডক্টর সাহেব। আমার ভুল হয়েছে, এবারের মতন আমাকে ক্ষমা করে দিন। জুঁইয়ের নিশ্চুপতায় আয়ন ফের বলল, কাল আসলে দেখা করবেন তো জুঁই? হুম। তাহলে আশা করা যায় আপনি আমাকে ফেরাবেন না। জুঁই মন খারাপে বলল, কি চাই এক্ষুনি বলে দেন। সাধ্যে থাকলে অবশ্যই দিব, সাধ্যে না থাকলে দরকার হলে জোগাড় করে দিব। তারপরও আপনাকে ফেরাবো না। আসলেই দিবেন? সত্যি তো? হুম। তাহলে চাইবো। বলুন কি চান? সত্যি তো? বললাম তো দিব। আয়ন বেশ সিরিয়াস গলায় বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদের একটা শ্যামাসুন্দরের ফ্রেন্ড আছে না, লম্বা করে,
কি জানি নাম, নাদিয়া না কি একটা আছে না, ওর নাম্বারটা আমাকে দিবেন প্লিজ? আসলে মেয়েটার প্রেমে পড়েছি আমি, তাই আমার আপনার ফ্রেন্ডের নাম্বারটা লাগবে জুই। আয়নের কথায় জুই স্তব্ধতা মৃদু চেঁচালো, বলল, কি? আপনি আর নাদিয়া? অসম্ভব। কেন অসম্ভব জুই? সত্যি আমার আপনার ফ্রেন্ড নাদিয়াকে ভালো লাগে। আমরা দুজনই একই রঙের মানুষ, সেজন্য নাদিয়া আমাকে অস্বীকার করবে না। আপনার মতো সুন্দরী প্রেমিকা বানাতে গেলে তো 2 দিন পর পর আমাকে অস্বীকার করবে কালো বলে। এজন্য নিজের সেফটি হিসেবে ভাবলাম নিজের গায়ের রঙের সাথে মিল রেখে কাউকে পছন্দ করি। জুই, কাল যখন আপনি আসবেন তখন অবশ্যই নাদিয়াকে সঙ্গে করে নিয়ে আসবেন। দুজনের অফিসিয়ালি মিট আপ হয়ে যাবে। কি বলুন, করবেন না আমার জন্য এতটুকু? রাগে দুঃখে মেজাজ দেখিয়ে জুই ঠাস করে কল কেটে দিল। আয়নের কথায় জুইয়ের ভীষণ কান্না পাচ্ছে। আয়ন জুইয়ের কাছে নাদিয়ার নাম্বার চাইবে সেটা স্বপ্নেও ভাবেনি জুই। জুইয়ের চোখের নোনা জল যখন গাল গড়িয়ে পড়ছিল, ঠিক তখনই দুর্বল শরীরে কক্ষে প্রবেশ করলো শশী। ফোলা ফোলা চোখ আর খোলা চুলে দরজা ঠেলে সোজা এসে বসলো মায়ার পায়ের কাছে ফ্লোরে। দুহাতে মায়ার দুপা চেপে ফ্লোরে বসলো বিছানায় কপাল ঠেকিয়ে। শরীর ঝাঁপিয়ে গোঙালো কান্নায়। মায়া তখন জুইয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে শশীর হঠাৎ আগমনে জুই নিজের কষ্ট ভুলে ভয়ে আঁতকে উঠল ঘুমন্ত মায়াকে দুহাতে ঝাপটে জড়িয়ে। মায়ার গাঢ় ঘুমে হঠাৎ ছুটে গেল কারো কান্নার ফুপানোতে। ঘুমন্ত মায়া ধর ফরিয়ে উঠে বসতে চাইলে টান পড়ল পায়ে। আতঙ্কিত ভঙ্গিতে পায়ের কাছটায় তাকাতে দেখল শশী দুহাতে মায়ার দুপা চেপে বিছানায় কপাল ঠেকিয়ে ফুপাচ্ছে কান্নায়। তাড়াহুড়োয় মায়া শশীর হাত হতে নিজের পা ছাড়াতে চেয়ে বলল, আপু কি করছেন? উঠে বসুন, পা ছাড়ুন প্লিজ। শশী সেইভাবে মায়ার পায়ে হাত দিয়ে বসে। দুর্বল শরীরে কান্নার শব্দও নিশ্চুপ। মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু ধাক্কা যেমন ভিতর থেকে ভেঙে চুরে গলিয়ে দেয় মানুষকে, ঠিক তেমনি শশীর মন মস্তিষ্ক দুটোই এই মুহূর্তে ভেঙে চুরে ঘায়েল হয়ে আছে। গাছের টুকরোর ন্যায় খণ্ডিত হয়ে আছে শশীর সাজানো গোছানো স্বপ্নগুলো। বুক ফাটা আর্তনাদে সেইভাবে লুটিয়ে পড়ে শশী বলতে লাগলো, সবই তো আমার ছিল মায়া, তাহলে আমার জায়গায় তুমি কিভাবে এসে গেলে? আমার মানুষটা তোমার কিভাবে হয়ে গেল? এসব তো আমার হওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমি ভুল করলাম কোথায়? এই বাড়ি, এই ঘর, এই মানুষগুলো সবই তো আমার আপনজন, তাহলে তোমার কিভাবে হলো? জন্ম থেকে বড় হলাম এই বাড়িতে, ভালোবাসলাম এই বাড়ির ছেলেকে। আমাকে আঙুল দিয়ে দেখানো হয়েছে এটা আমার শ্বশুর বাড়ি। হৃদ খান আমার ভবিষ্যৎ স্বামী। হৃদের জন্য কখনো কোনো খারাপ রিলেশনে জড়ায়নি। কলেজ লাইফে আমার একটা ক্লাসমেটকে আমার ভালো লাগতো, ছোট ছিলাম, আবেগী বয়সে প্রায় 6 মাস প্রেমও করেছিলাম, কিন্তু কখনো কোনো খারাপ কিছুতে জড়ায়নি। তবে একটা সময় যখন বুঝতে পারলাম আমি আসলে হৃদকে ছাড়া অন্য কাউকে কখনো ভালোবাসতেই পারবো না, তখন থেকে হৃদকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাইনি পর্যন্ত। আমার অনেকটা বছরের সাজানো গোছানো স্বপ্নে তোমার আগমন ছিল ধ্বংসের নেই মায়া। ঠুকনো হাওয়ায় ঝরে গেল সব। আজ আমি সব কিছু হারিয়ে নিঃস্ব শূন্য হয়ে গেলাম। শশীর কান্নায় মায়া অপরাধ বোধ হলো। সে সত্যিই কারোর সাজানো গোছানো স্বপ্নে ঢুকতে চায়নি, আর না শশীকে কষ্ট দিতে চেয়েছে। মায়া যদি বুঝতো ওর স্বামীকে খোঁজার কারণে শশী আজকের মতন কষ্ট পাবে, তাহলে সে কখনোই হৃদের খোঁজ করতো না, বরং অনেক আগেই এই সম্পর্ক থেকে পিছিয়ে যেত। মায়া তো নিজেও দেখেছিল হৃদের প্রতি শশীর কেয়ারনেস। কত লেবু পানি খাওয়াতো রোজ, তখন তো মায়া হৃদকে চিনত না স্বামী স্বরূপ। মায়ার ভীষণ মায়া হলো শশীর জন্য, কান্নাও পেল তীব্র অপরাধ বোধে। মায়া দুহাতের মুঠোয় শশীর হাত নিজের পা থেকে সরাতে চেয়ে বলতে লাগলো, আপু প্লিজ এমন কেন বলছেন? আমি সত্যি আপনার কষ্টের কারণ হতে চাইনি, আমায় মাফ করবেন সব কিছুর জন্য। আপনি প্লিজ উঠে বসুন। মায়ার কথায় শশী মাথা তুলে তাকালো। অনেক সময় নিয়ে কান্নার দরুন মায়ারও চোখ মুখ ফুলে আছে। শশী মায়ার চোখের দিকে তাকাতেই গাল ছুঁয়ে টুপ করে অশ্রু জড়ালো নিচে। কষ্টই তো ভেজা গলায় শশী ফের বলল, আমার স্বপ্ন ভাঙা কষ্টে বুকটা হাহাকার করছে মায়া।
মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে গেছি, সর্বত্র হারিয়ে নিঃশেষ হয়ে গেছি। প্লিজ মায়া, আমার সব কিছু আমাকে ফিরে দাও না। আমি আমার সব কিছুর জন্য তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার হৃদ আমাকে ফিরিয়ে দাও। আমি বাঁচতে পারবো না হৃদকে ছাড়া। প্লিজ দয়া করো আমার ওপর। আমার আর হৃদের মাঝে তুমি এসো না। আমাদের জীবন থেকে চলে যাও প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ দয়া করো। শশীর হাহাকারের কান্নায় মায়া কেঁদে উঠল। ও কিভাবে ওর স্বামীকে ছাড়া থাকবে? মায়া তো স্বামীর চেহারা না দেখেই ভালোবেসেছিল, তাহলে আজ কিভাবে অন্য কারো জন্য সেই স্বামীকে ছেড়ে দেবে? মায়া বুঝতে পারছে শশীর অনেকটা বছরের সাজানো স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তাই বলে মায়া তো এখানে অপরাধী নয়। হৃদ খান মায়ার প্রেমিক নয় যে ব্রেকআপ করে নেবে। মায়া হৃদের বিবাহিত বউ, যেখানে প্রেমের মতন চাইলেই ব্রেকআপ করা যায় না, তালাক দিতে হয়। মায়া নিজের জীবন থাকতে কখনোই তালাক শব্দ নিজের জীবনে ছড়াতে দিবে না। মায়া শশীর দুহাত মুঠোয় নিয়ে বোঝাতে চেয়ে বলল, এসব কি বলছেন আপু? আমি বিবাহিত, আমার ওনার সাথে বিয়ে হয়েছে। আপনি আমার কাছে আমার স্বামীকে ভিক্ষা চাইছেন, যেটা আমি দিতে অক্ষম। প্রেমিক হলে ব্রেকআপ করে নিতাম, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ব্রেকআপ হয় না। আমি পারবো না আপনার কথা রাখতে। মায়ার কথায় শশী দু চোখের পানি ছেড়ে দিয়ে আকুতি স্বরে বলল, তোমার সামান্য 2 দিনের পরিচয়ে বিয়ের জন্য হৃদকে ছাড়তে পারবে না? তাহলে ভাবো, আমার 20 বছরের স্বপ্ন ভেঙে তার উপর তুমি ঘর বানাচ্ছ। সেটা আমি কিভাবে মেনে নিব? শশীর কথাটা মায়ার পছন্দ হলো না। মায়া মোটেও কারোর স্বপ্ন ভেঙে নিজের ঘর সাজাচ্ছে না, বরং হৃদকে মায়া চিনতও না, আর না হৃদ চিনত মায়াকে। দুজনের হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে হয়েছিল। কেউ নিজে থেকে চাইতো না এই বিয়েটাকে। পরিস্থিতির দায়ে কিংবা ভাগ্যে একত্রে লেখা ছিল বলে ওদের দুজনের বিয়ে হওয়ার 2 বছর পরও ওরা একে অপরকে খুঁজে পেয়েছে। এখানে ওরা ইচ্ছাকৃত কিছুই করেনি, বরং শশী যেটা করছে সেটা ইচ্ছাকৃত। মায়া শশীকে বুঝাতে চেয়ে বলল, আমি আপনার স্বপ্ন ভেঙে নিজের ঘর বানাইনি আপু। আমার ভাগ্যে যে ছিল তার সাথেই ঘর বানানোর চেষ্টা করছি আমি। বরং আপনি জোর করে সেটা পেতে চাচ্ছেন, যেটা আপনার ভাগ্যে নেই। আপনি ভুল মানুষকে মন দিয়েছেন। মায়ার কথায় শশী হাঁ করে নিঃশ্বাস নিল। অতি কষ্টে বুকটা হাহাকার করছে, ওর নিঃশ্বাস আটকে আসছে বারবার। এত বছরের যত্ন গড়া ভালোবাসায় কত সহজেই মায়া বলে ফেলল শশী ভুল মানুষকে ভালোবেসেছে এতদিন। যে ভাগ্যে ছিল না তাকে মন দিয়েছে। আসলেই কি তাই? যে ভাগ্যে থাকে না সে কেন মনে বসত করে? কেন? শশী মায়ার চোখে চোখ রেখে 2 নয়নের অশ্রু ফেলে অসহায় গলায় মায়াকে বলল, আমি শূন্য, তুমি পূর্ণ। আমি হারিয়েছি, তুমি পেয়েছো। আজ আমি কাঁদছি, হয়তো একদিন চুপ হয়ে যাবেও, এই ভেবে আমার মানুষটা তোমার, আমার স্বপ্ন তোমার, আমার ভালোবাসা তোমার, তোমার দুঃখ আমার। শশীর চোখে তার অসহায়ত্ব প্রকাশ পেল। ভালোবাসা হারানোর তীব্র বেদনা দেখা গেল। মায়া শশীর দুহাত ধরে রাখা অবস্থায় কিছু বলতে চাইল, কিন্তু আগেই ভেসে আসলো কারোর গম্ভীর কণ্ঠ। নাটক করা শেষ তোর, নাকি আরো বশীকরণ বাকি আছে? হৃদের কথায় তৎক্ষণাৎ ধরফরিয়ে ঘুরে তাকালো জুই ও মায়া। শশীর তেমন ভাবাবেগ দেখালো না, বরং হৃদের কণ্ঠে ব্যর্থ হয়ে নেতিয়ে পড়ল বিছানায় কপাল ঠেকিয়ে। মায়া জুই হৃদকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভয় পেল, বিশেষ করে মায়া। একবার শশীর দিকে তাকাচ্ছে তো অন্যবার ঘুরে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে তাকাচ্ছে। অফিসিয়াল গেট আপে দাঁড়িয়ে হৃদ হয়তো সবে বাহির থেকে ফিরেছে। গায়ের কালো কোটা বাম হাতের মুঠোয় চেপে ডান হাত পকেটে গুজে দাঁড়িয়ে শশীকে উদ্দেশ্য করে উক্ত কথাগুলো বলল সে। মায়া হৃদকে চুপ করে যেতেই হৃদ কক্ষের ভিতর প্রবেশ করতে করতে হাতে কোটা পিছনে দাঁড়িয়ে থাকা আসিফকে দিতে দিতে ফের শশীর উদ্দেশ্যে বলল হৃদ, হারায় তো তারা যারা পেয়েছে। তোর কি ছিল যেটা হারানোর এত কষ্ট পাচ্ছিস তুই? হৃদের কথায় শশী নিরুত্তর হয়ে বিছানায় মুখ গুজে ফুপাচ্ছে। মায়া একবার শশী অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদ শশীকে উত্তর করতে না দেখে সেও আর কথা বাড়ালো না।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।